শুরু করছি বিশ্বকাপ নিয়ে আমাদের অনুষ্ঠান ই স্পোর্টস। আপনারা নিশ্চয়ই জানেন যে এতদিনে বিশ্বকাপ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক আনন্দ হচ্ছে এবং বিশ্বকাপের শুরু থেকেই মোটামুটি একটা উত্তেজনা তৈরি হয়েছে বিশ্বকাপ নিয়ে, কারণ খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলছে সবার সাথে সবার। খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমরা শ্রীলঙ্কাকে নিয়ে, কিন্তু তারপরেও অন্যান্য ম্যাচগুলো খুবই ভালো খেলা হচ্ছে এবং সবাই খুব এনজয় করছে নিশ্চয়ই। এবং আমেরিকার মতো জায়গায় খেলা আমরা দেখছি এবং সবাই মিলে যেটা হচ্ছে যে এই যে ইনভলভমেন্ট, নতুন জায়গায় ক্রিকেট হচ্ছে এবং সবার সেখানে কন্ট্রিবিউশন, সেটাতে আসলে সবাই ক্রিকেটটাকে এনজয় করছে। যদিও আমাদের দেশের জন্য একটু খেলা দেখা সমস্যা হচ্ছে, অনেককেই ভোরে উঠে খেলা দেখতে হচ্ছে, বিশেষ করে যারা ক্রিকেট লাভার, তো তাদের জন্য একটু কষ্ট হলেও কিন্তু ক্রিকেটটা সবাই এনজয় করছে, এটা আমি শিওর। আমরা আজকে কথা বলতে চাই সেই বিশ্বকাপ নিয়েই। বিশ্বকাপ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে এক্সপার্ট হিসেবে খুবই পরিচিত মুখ আমাদের সবার, বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। এছাড়াও ক্রিকেট নিয়ে কিছু অ্যানালাইসিস আছে, আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে থাকছেন শাকের রুবেন, আপনাকে স্বাগত। বিশ্বকাপ আসলেই আসলে বাংলাদেশের প্রসঙ্গটা চলে আসে। রাহুল ভাই, আপনি যদি আমাদেরকে বলেন বাংলাদেশ নিয়ে আপনার একটা ছোট্ট অভিমত আমরা জানতে চাই, একটু অ্যানালাইসিস জানতে চাই এবং বাংলাদেশের পক্ষে আপনার ভালোবাসাটাও জানতে চাই। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের টিম নিয়ে আসলে গর্ব হয়, কারণ বিশ্বকাপের মতন জায়গায় আমরা কিন্তু যোগ্যতার দল হিসেবেই কিন্তু আমরা এখানে কোয়ালিফাই গ্রাউন্ড আমাদের খেলতে হয় নাই। আমরা নর্মাল আমাদের রেটিংয়ের উপর দিয়েই কিন্তু আমরা চলে গেছি ডাইরেক্টলি। অনেকেই আমরা জানি যে অনেকেই যোগ্যতার দল হিসেবেও কিন্তু তারা কোয়ালিফাইং করতে পারে নাই। এটা কেন বলছি, বিকজ আমাদের ইতিহাসটা একটু ঘাটতে হয়। 1997-এর আইসিসি ট্রফিতে যখন আমরা কোয়ালিফাই করলাম, তখনও কিন্তু আমরা যোগ্যতা দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আমরা কোয়ালিফাই করেছিলাম। এই জন্য আমাদের 99-এর ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপের টিকিটটা কিন্তু আমরা পেয়েছি এবং উই হ্যাভ পারফর্মড ওয়েল। যেটা আমাদের লক্ষ্য ছিল সেটা আমরা পূরণ করেছিলাম। ওর পর থেকে কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপে কোয়ালিফাইং রাউন্ড কিন্তু আলটিমেটলি খেলতে হয় নাই, বিকজ ডে বাই ডে আমরা কিন্তু ইমপ্রুভ করেছিলাম। 2003-র ওয়ার্ল্ড কাপটা আমাদের খুব বেশি ভালো যায়নি, বাট পরে কিন্তু আমরা 2007 থেকে আমরা আবার আমাদের নিজস্ব গতিতে আমরা পারফর্ম করে কিন্তু চলেছি। ইন্ডিয়ার মতন টিমকেও কিন্তু আমরা হারিয়েছিলাম। ক্রিকেট নেশন হিসেবে বাংলাদেশ অনেক পৃথিবীর অনেক জায়গায় কিন্তু পরিচিত এবং আমাদের ওয়ার্ল্ড ক্লাস কিছু প্লেয়ার আছে, যেটা বাংলাদেশকে পরিচিত করার জন্য অনেকটাই আপনার বেটার স্টেপস নিয়ে থাকে। স্পন্সার্স আসে, মিডিয়া কাভারেজ পেয়ে যায়। তো এই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের ক্রিকেটাররা তারা এই গেমটাকে প্রফেশনাল হিসেবে কিন্তু নিতে পেরেছে, যেটা কিন্তু কখনোই আগে সম্ভব ছিল না। তো বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছে। এখন পর্যন্ত মূল পর্বের খেলাটা আগামীকাল থেকে শুরু হবে। তার আগে যেসব পারফরমেন্স বা যেসব টুর্নামেন্টগুলি খেলা হয়েছে, সেটা যতটুকু না আমরা আস্থা হিসাবে যে পারফর্মটা আমরা আশা করেছিলাম, সেরকম কিন্তু আলটিমেটলি কোনো প্লেয়াররা, বিশেষ করে ব্যাটসম্যান, টপ অর্ডারের ব্যাটসম্যানরা কিন্তু তাদের নিজস্ব ভঙ্গিতে বা নিজস্ব যোগ্যতায় তারা পারফর্ম করতে পারছে না। এই ওয়ার্ল্ড কাপে নতুন ইউএসের মতন একটা জায়গায় ড্রপ পিচে যেখানে খেলা হবে, সেখানে যে আপনি খেয়াল করে দেখবেন যে ধরনের ট্রু উইকেটে এখানে খেলা হওয়ার কথা, সেখানে আসলে আনইভেন বাউন্স, লো স্কোরিং ম্যাচ হচ্ছে। খুব বিগার টি-20তে বলতে কিন্তু আলটিমেটলি দর্শকদের মাঠে আসেই কিন্তু ব্যাটসম্যানদের রান, 4 ছক্কা দেখার জন্য। এইবারের ওয়ার্ল্ড কাপটা এখন পর্যন্ত, যেহেতু আরও অনেকগুলি খেলা বাকি আছে, এখন পর্যন্ত কিন্তু দর্শকরা যাচ্ছে জাস্ট বিকজ অফ, যেহেতু ক্রিকেট নেশনস যার নেশন হিসেবে খেলা দেখতে পছন্দ করে, সাপোর্ট করতে, সেই হিসেবে আছে। বাট যেভাবে তারা খেলার দরকার, যে ধরনের স্কোর বোর্ডে রান হওয়ার দরকার, রানের ফুলঝুরি হওয়ার দরকার অ্যাজ পার দি টি-20 ইজ কনসার্ন, সেই অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। সেই খেলাটা আমরা দেখতে পারছি না। এটার একটাই কারণ, বিকজ আমাদের উইকেটের যে ধরনের ড্রপ পিচে খেলা হচ্ছে সেটা আমরা জানি। উইকেট বাইরের থেকে তৈরি করে নিয়ে অস্ট্রেলিয়ার উইকেট এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে। ঠিক যেভাবে উইকেটে বিহেভ করার কথা, আনইভেন বাউন্স, একটা
বল একটা স্লো যাচ্ছে, একটা ভেরি ফাস্ট যাচ্ছে, মিস টাইমিং হচ্ছে। আপনি যদি আউটের ধরনগুলি আপনি দেখবেন যে বোল্ড এবং বোল্ডের থেকে ক্যাচ বেশি হচ্ছে বিকজ অফ দ্য মিস টাইমিংয়ের, এবং এলবিডব্লিউ প্রচুর এলবিডব্লিউ এই কারণে হচ্ছে বিকজ উইকেটের বলগুলি যেভাবে খেলার দরকার সেইভাবে না আসতে মিস টাইমের ক্ষেত্রে এলবিডব্লিউ হচ্ছে, সুইং বেশি হচ্ছে বল, টার্ন হচ্ছে বল বেশি। এই দিক থেকে সব কিছু মিলে কিন্তু যে ব্যাটসম্যানদের ফেভারে কিন্তু আসলে বেসিক্যালি কিন্তু এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। 50 কিন্তু এখন পর্যন্ত খুব বেশি রোহিত শর্মার ব্যাটে বা অন্য 2-1 ব্যাট থেকে এসছে, বাট টি-20তে সবসময় দেখা যায় যে একটা ভালো রানের কিন্তু একটা স্কোরবোর্ডে সবসময় একটা বিগ টোটাল হওয়ার কথা। কিছু কিছু জায়গায় হয়তো হচ্ছে, বাট অ্যাজ পার দি টি-20 আপনার র্যাঙ্কিং অফ দ্য টিমস, এখন আফগানিস্তানের সাথে যদি পিএনজির খেলা হয় বা ওমানের খেলা হয় বা এদের খেলা হয়, সেটা মেন্টালি একটা বুস্ট আপ তৈরি করে যে এদের সাথে হয়তো আমরা একটা বড় একটা টোটাল স্কোরবোর্ডে দিব, আবার ওদেরকে লো স্কোর বিলো 50 বা বিলো 100-এর মধ্যে তাদেরকে আমরা অল আউট করবো। বিগ মার্জিনে কিন্তু জয় পরাজয় হচ্ছে। ক্লোজিং হচ্ছে যেগুলি শর্ট অল্প রানে যেগুলি বেঁধে দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে ওই রান চেস করতে 7 উইকেট চলে যাচ্ছে অথবা 18তম ওভারে খেলা শেষ হচ্ছে। সো সব কিছু কিন্তু একটা ইনকনসিস্টেন্সি এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আম্পায়ারদের জন্য বা যারা ম্যাচ পরিচালনা করছে তাদের ডিসিশনটা দিতে কিন্তু একটু কষ্ট হচ্ছে, বিকজ কনসেন্ট্রেশন লেভেলটা তাদেরকে অনেক বেশি এখানে দিতে হচ্ছে। এখানে আমি বলবো যে আম্পায়ারদের একটা বড় ধরনের এক্সপিরিয়েন্স এখানে কাজে লাগবে। আমাদের সৈকত যেহেতু ওখানে বাংলাদেশের একমাত্র আম্পায়ার যিনি এলিট প্যানেলে চান্স পেয়েছে এবং বিশ্বকাপ পরিচালনা করছে, আমরা ডেফিনেটলি তার জন্য শুভকামনা এবং আমরা খুব গর্ব করি। তার জন্য এটা একটা বড় মাইলফলক হবে যদি সে তার নিজস্ব স্ট্যাটাসটাকে বজায় রাখতে পারে এবং র্যাঙ্কিংটা যাতে করে আরও হায়ার করতে পারে, সো দ্যাট তার কেরিয়ারটা যাতে করে ভালো হয় এবং বাংলাদেশের আম্পায়াররা যাতে করে তাকে লক্ষ্য করে কেরিয়ার হিসেবে তাদের আম্পায়ারিংটা যদি কাজে নিতে পারে বা প্রফেশনালভাবে আরও বেশি নিতে পারে, আমাদের আরও সংখ্যা আরও বাড়তে পারে। আমরা যাদের সাথে খেলতে যাচ্ছি আমাদের ডি গ্রুপ ডেফিনেটলি একটা ডেঞ্জার গ্রুপ আমাদের বলতে হয়। এই বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপটা ভালো করে তাদের প্রথম ম্যাচ এবং দিস ইজ দি লাস্ট এবং ফাইনাল ম্যাচ হিসেবে তাদেরকে ট্রিট করতে হবে, বিকজ এশিয়ার শ্রীলঙ্কার সাথে আমাদের খেলা, তাদের শক্তি আমাদের শক্তি অলমোস্ট সেম। তাদের সাথে আমাদের এখানে সিরিজ হয়েছে, সেখানে আমরা ভালো ডোমিনেট করেছি। ওয়ার্ল্ড কাপের এনভায়রনমেন্ট, ওয়ার্ল্ড কাপের সিনারিটা একটু অন্যরকম। এখানে আপনি একবার আউট হয়ে গেলে কিন্তু পরে কিন্তু আর আপনি আর ব্যাক করতে পারবেন না। বায়োল্যাটারাল সিরিজে আপনি 2টো ম্যাচ হারলে বা একটা ম্যাচ হারলে 5 ম্যাচ সিরিজে হলে আপনি কাভার করতে পারবেন। এইখানে আমি আপনার সাথে একটা জিনিস যোগ করতে চাই। ইয়ান বিশপের একটা প্রেডিকশন, সে বলছে যে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ হারবে। যদি তাই হয় শ্রীলঙ্কার সাথেও আমাদের খেলা অনেক টাইট, সাউথ আফ্রিকার সাথে আমাদের সম্ভাবনা অনেক কম। তো আমরা কি আসলে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো? ক্রিকেট ইজ এ ভেরি আনসার্টেন গেম। উইথ ডিউ রেসপেক্ট, বিশপ ইজ এ ভেরি টপ ক্লাস বলার, ইন্টারন্যাশনাল স্টার। উনি ওনার প্রেডিকশনে হয়তো বলতে পারেন, বাট টু আর্লি টু কমেন্টস। আমার কাছে মনে হয় না। নেদারল্যান্ড গুড টিম, ওয়ার্ল্ড কাপে যেহেতু খেলছে, কখনই আমরা ছোট করে দেখব না। বিয়ারিং ইন মাইন্ড, আমরা কিন্তু হংকংয়ের সাথেও কিন্তু আমরা বাংলাদেশের মাটিতে কিন্তু আমরা টি-20তে হেরেছিলাম, যেটা কখন আমরা কল্পনাও করতে পারিনি। তো নেদারল্যান্ডের সাথে আমরা তো লাস্ট ওয়ার্ল্ড কাপেও তো আমরা হেরেছি। সো এখানে নতুন তেমন কোনো কিছু না। নেদারল্যান্ডের মধ্যে ভালো করার অনেক ধরনের প্লেয়ার আছে, যেটা আমাদের মধ্যেও আছে। এক্সিকিউশন লেভেলটা আপনি কতটুকু করতে পারবেন, অ্যাপ্লিকেশনটা আপনি কতটুকু করতে পারবেন, ওই উইকেটের সাথে আপনি কতটুকু অ্যাকাস্টম হতে পারবেন, আপনার এগ্রেসিভনেসটা কে হবে, কে দায়িত্বটা নিবে। আমরা 200 টি-20 ম্যাচের অভিজ্ঞতা প্লেয়ার এরকম অনেক আছে, বাট মেইন জায়গায় যদি আমরা ওই অ্যাপ্লিকেশনটা না করতে পারি, দেয়ার ইজ নো পয়েন্ট। সো যার কমেন্টসে থাকতে পারে, উনি হয়তো বলেছেন নেদারল্যান্ডের সাথে আমরা হারতে পারি, বাট আমরা তো এরকমও হতে পারে যে আমরা সব ম্যাচও জিততে পারি। একজন ন্যাশনাল টিমের ফর্মার ক্রিকেটার হিসেবে আমাদের টিমের সিলেকশন নিয়ে আপনার মতামত জানতে চাই। সিলেকশন আমার কাছে মনে হয়েছে ভালোই হয়েছে। এই কারণেই ভালো হয়েছে আমি বলবো, কারণ আমাদের হয়তো অপশনস নাই। আপনি বলতে পারেন যে আমাদের 3টা পেসার নিল, আরেকটা পেসার কেন নিল না? আপনি এখন দেখেন 3টা পেসার নিয়ে বা 4টা পেসার নিয়ে আপনি করতেনটা কি? নাম্বার 1। নাম্বার 2, 1-2টা আপনার এখানে বাংলাদেশের ইতিহাসে সিলেকশন নিয়ে
99 ওয়ার্ল্ড কাপ থেকে একটা দুইটা পজিশন নিয়ে বা একটা দুইটা প্লেয়ার নিয়ে এরকম কথা আসছে। 99-এর নান্ডু ভাই, দেন 2003-র আকরাম ভাই প্রথমে ছিল না, পরে আবার আকরাম ভাইকে জয়েন করা হয়েছে। দেন পরবর্তীতে সবাইকে ছাড় দিয়ে মুশফিক, তামিম, সাকিব আল হাসানকে আনা হয়েছে, তারা আবার নেতৃত্ব দিয়েছে। 9 অথবা 10-এর ওয়ার্ল্ড কাপে মাশরাফি ওয়াজ নট সিলেক্টেড, দেন পরের ওয়ার্ল্ড কাপে তাসকিন ওয়াজ নট সিলেক্টেড। আমাদের কিন্তু অনেক ইতিহাস আছে, সো এটা নতুন কোনো কিছু না। এখনকার ক্ষেত্রে এই সিলেকশনের ক্ষেত্রে একটা ডেফিনেটলি একটা কোয়েশ্চেন আসছে সৌম্যকে নিয়ে, যে সৌম্য হি ওয়াজ নট ইন দি ইন দি ক্রিকেট ফর্ম, নট ইন দি ফর্ম, হি ওয়াজ নট ইন দি ক্রিকেট অ্যাজ ওয়েল। উনি পুরো ডিপিএল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে একটা ম্যাচও সে খেলে নাই। সো না খেলার পরে তাকে কেন নেওয়া হলো, এটা একটা কোয়েশ্চেন। তাহলে অন্যের উপর একটা ইনজাস্টিস হয়েছে, এটা একটা কোয়েশ্চেন আসতে পারে। সবথেকে বড় কথা হলো যে এখানে 2-3 জনের একটা প্যানেল থাকে, একটা চিফ সিলেক্টরের একটা প্যানেল আছে, সিলেকশন কমিটির একটা প্যানেল থাকে, ওখানে সে থাকে, আমি বলছি প্যানেল বলতে সে থাকে, কোচের একটা সে থাকে। সো এক একজনের একটা কোটা থাকে, সেই কোটাতে হয়তো কোচের কোটাতে ডেফিনেটলি আমরা সবাই জানি যে সৌম্য সরকার ওখানে গিয়েছে। তাহলে আমরা দেখছি যে যদি শান্তকে ক্যাপ্টেন হিসেবে আমরা ওয়ান ডাউনে খেলি, তাহলে ওপেনিংয়ে আপনার তামিম খেলবে, সাথে হয়তো বা লিটন খেলবে বা সৌম্য খেলছে। এখন লিটন, সৌম্য এদের কারো কোনো ফর্ম নাই। এখন শান্ত ওয়ান ডাউনে, শান্তর পরে তৌহিদ হৃদয়, তারপরে কে খেলবে এটা ঠিক নাই, তারপরে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান হয়তো ওইখানে আসবে। সাকিব আল হাসানেরও ফর্ম সেরকম না। কারেক্ট। তো এখন আমার কাছে যেটা মনে হয় সেটা কাছে যে প্রথমত সিলেকশন কমিটি কেন তামিমকে বাদ দিয়ে এই কাজটা করলো, যে আমরা বিপিএলে দেখলাম তামিমের মোটামুটি বেটার দেন, অ্যাটলিস্ট বেটার দেন আমাদের সৌম্য এবং লিটন, তাই না? তো সেখানে একটা বিবেচনা পেতে পারতেন বলে আমার কাছে মনে হয়। এছাড়াও টি-20 খেলাটা আসলে সাহসের খেলা। এখন আপনি ক্রস ব্যাটে খেলেন আর সঠিক ব্যাটেই খেলেন না কেন, এটা সাহসের খেলা। আমার মনে হয় নতুনদের মধ্যে সেই সাহসটা আসে। আমি রুবেনকেও জিজ্ঞাসা করতে চাই যে আমরা কখনোই এই সিলেকশন কমিটি নিয়ে প্রচুর কথা বলি, কিন্তু মিডিয়াতে কখনো বলি না যে এইটা বিকল্প হতে পারে। হ্যাঁ, তো মানে আপনাদের পক্ষ থেকে আপনারা কি একটা বিকল্প একাদশ দাঁড় করাতে পারেন না? বা রিসেন্টলি বিপিএলও হয়ে গেল, সো ইউ স মেনি প্লেয়ার্স ওভার দেয়ার, সো সেই জায়গা থেকে আপনার বিশ্বকাপের জন্য বা যখন কোনো সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে, তখন কিন্তু অপশান হিসেবে আমরা বলি, তাদের কাছ থেকে জানতে চাই, নির্বাচকদের কাছ থেকে, যে আসলে এরকমটা এই ব্যাটসম্যান কেন বা অমুক ব্যাটসম্যান না কেন। যেমন এবারও যেমন আপনার প্রশ্ন হয়েছিল যে সৌম্য কেন, এখানে এনামুল হক বিজয় না কেন, কারণ এনামুল হক বিজয় ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছিল। তারপরে পারভেজ ইমন না কেন, তখন নির্বাচকরা কিন্তু তাদের যে যুক্তি, সেই যুক্তি তারা পারফর্ম করে, মানে অ্যান্সারটা এভাবে দিয়েছে যে অভিজ্ঞতা বিচারে এবং সৌম্য লেফট হ্যান্ডি, মানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন একটা বাংলাদেশ ক্রিকেট টিমে প্রচলিত আছে, যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনে তারা অমুক বোলারের এগেনস্টে তারা এইভাবে ব্যবহার করবে। এইসব কম্বিনেশন বা এভাবেই কিন্তু তারা উত্তরটা দেয় যে এই কারণে এই প্লেয়ারকে নেওয়া হয়নি, এই কারণে এভাবে তারা 11টা বা টিমটা সাজিয়েছে যাতে 11 সাজানো যায় আর কি। খুব বেশি না, জাস্ট 2 জন বা 3 জন হয়তো বা পাল্টানো যায় বা পাল্টানোর ব্যাপারে আমরা বলি থাকি, কিন্তু ইউজুয়ালি এই যে 15 জনের স্কোয়াড এবং রিজার্ভ প্লেয়ার হিসেবে যাদেরকে নেওয়া হয়েছে, এটাই কিন্তু আমাদের বর্তমান প্লেয়ার। এর বাইরে আপনি চেঞ্জ করলে এখন পারভেজ ইমনকে হয়তো বা নিতে পারতেন, অথবা এনামুল হক বিজয়কে নিতে পারতেন, আর পেস বোলিংয়ে আপনারা সাইফুদ্দিনকে নিতে পারতেন। আর তামিম ইকবাল যেহেতু আপনার ইন্টারন্যাশনাল টি-20 থেকে রিটায়ার করেছে, উনি বাদ। মুশফিকুর রহিম ইন্টারন্যাশনাল টি-20 থেকে রিটায়ার করেছে, উনি বাদ। সুতরাং এরাই কিন্তু আমাদের ঘুরিয়ে ফিরে, হ্যাঁ, মুশফিক তামিম বাদ গেলে তাতে সমস্যা নাই, কারণ আমরা আসলে টি-20কে চিন্তা করি, একটু ভবিষ্যতের কথা ভেবেই চিন্তা করি, তাই না? সো আমার কাছে এনামুল হক বিজয় ওয়াজ নট দ্য পারফেক্ট ম্যান, বিকজ এনামুল হক বিজয়কে আমরা বিপিএলে দেখলাম একটা ম্যাচ ভালো খেলছে, তারপরের ম্যাচে 40, তারপরে আর তার কোনো খবর নেই। এই যে একটু আগে রাহুল ভাইয়ের সাথে কথা হচ্ছিল তখন উনি বললেন যে কে ধরে খেলবে, দায়িত্বটা নিবে কে। সো এই দায়িত্বটা নেওয়ার প্লেয়ারটা কই আমার টিমে? এখন প্রতিদিন কি আমি মাহমুদুল্লাহ রিয়াদের উপর ডিপেন্ড করব? এটাই ওই সেই সিনিয়র প্লেয়াররাই। আপনি ইন্ডিয়ার এগেনস্টে যেটা আমরা প্রস্তুতি ম্যাচ খেললাম, সেটাতেই দেখেন যে টপ অর্ডার ফল করলো, তারপর ঠিকই কিন্তু মানে সাকিব আর মাহমুদুল্লাহ রিয়াদি একটু যা খেলার খেললো, তাতে আমরা রান পেয়েছি। সেই ডিপেন্ডেন্সিটা আমাদের সিনিয়র প্লেয়ারদের উপরেই আমরা রাখতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের যারা আপনি প্রমিজিং প্লেয়ার হিসেবে, যদিও লিটনকে এখন আর আমি প্রমিজিং প্লেয়ার বলবো না,
অলরেডি অনেক দিন সে ন্যাশনাল টিমে খেলেছে, তারপরেও সে ওই ফর্মের ধারাবাহিকতা সে রাখতে পারে না, সে খেলতে পারে না, তাহলে তাকে টিমে বারবার টানার দরকারটা কি? তৈরি করছে না কেন? তৈরি হচ্ছে না। এই প্রসঙ্গে টু অ্যাড টু দিস, আমরা 2007 থেকে আমরা টি-20 খেলছি, নাও দিস ইজ 2024। আপনি আমাকে বলেন যে হাউ মেনি টুর্নামেন্টস উই হ্যাভ প্লেড টি-20 অ্যাজ পার দ্য টি-20 কনসার্ন। তা আমরা তো জানি যে টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা প্রতি 2 বছর পর পর খেলবো, তাহলে 2 বছর পর পর হলে আমাদের ওই প্ল্যানিংটা কোথায়? নাই। নাম্বার 1, তাহলে আমাদের প্লেয়ার কোত্থেকে আসবে? আজকে আমি আপনার এখানে 2024 কথা বলছি, 2026 আপনার হয়তো কোনো একটা প্রোগ্রামে আবার হয়তো আমি আসবো, এই একই উত্তরে আমি আপনাকে দিয়ে থাকবো এবং আপনি আমাকে একই প্রশ্নই করতে থাকবেন। যারা নীতি নির্ধারক বা যারা যে কাজগুলি করবে বা যাদের দ্বারা এই ইনিশিয়েটিভটা নেওয়া হবে, আপনি তাদের ইনিশিয়েটিভের কিন্তু কোনো আপনার কোনো প্রবলেম নাই। ইনিশিয়েটিভ কিন্তু নেওয়া হচ্ছে, বিপিএলে আগের থেকে বেটার বিপিএলে হচ্ছে, বেটার সুযোগ সুবিধা পাচ্ছে, ডিআরএস আনা হচ্ছে। তো যারা বিপিএল চালাচ্ছে তাদেরও যে ক্রাইটেরিয়া যে মেনটেন করা হচ্ছে, তারা কি ক্রাইটেরিয়া মেনটেন করছে? তারা তো করছে না, এক্সেপ্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়া এবং রংপুর রাইডার্স ছাড়া অন্যরা কেউ কিন্তু তাদের নিজস্ব কোনো একাডেমি নাই, নিজস্ব কোনো লক্ষ্য নাই, নিজস্ব কোনো তৈরি করার মতন কোনো বেস নাই। অন্যরা আসছে, পার্টিসিপেট করছে, হেরে যাচ্ছে, চলে যাচ্ছে ব্যতীত হয়ে। আজকে ইন্ডিয়াকে দেখেন, 7টা টিম থেকে শুরু করে আজকে 10টা টিমে পরিণত হয়েছে। তো এতে করে লাভ কার হচ্ছে? ফ্র্যাঞ্চাইজির লাভ হচ্ছে, স্পন্সর পাচ্ছে, প্লেয়াররা পাচ্ছে। আজকে ইন্ডিয়া টিমে 3টা ন্যাশনাল টিম করা যায় ইন্ডিয়া টিমে, এবং আপনি খেয়াল করে থাকবেন যে একটা টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় ইন্ডিয়া কিন্তু আরেকটা টিম তৈরি করে শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলেছে। উই অল নো দ্যাট। কেমন করে সম্ভব হলো? বিকজ তাদের ব্যাকআপ প্লেয়ার এখানে আছে। আপনি অস্ট্রেলিয়া টিমকে যান, একটা দেন, সেকেন্ড টিম একটা করতে পারবো, ইংল্যান্ডের বলেন ইন্ডিয়ান টিম করতে পারবো, ইভেন কি শ্রীলঙ্কা টিমকেও আপনি করতে পারবেন। আপনি শুধু বাংলাদেশ টিমকে আপনি যে বললেন যে 2টা থেকে 3টা প্লেয়ারকে আমরা ইনক্লুড করব, বাট এর পরের যে 11 জন প্লেয়ার বা 15 জন একটা স্কোয়াড আপনি করতে পারবেন না। আগের থেকে যদি আমরা 2007-এর পর বা 2009 বলেন বা 11 বলেন, এই ওয়ার্ল্ড কাপের পর থেকে যদি আমাদের সিনারিও যদি চেঞ্জ করতে হয় যে না, আমরা 2024-এর ওয়ার্ল্ড কাপটা আমরা ইউএসএতে আমরা ওইভাবে নিতে চাই, অথবা তার আগের ওয়ার্ল্ড কাপের এইভাবে নিতে চাই, সো দ্যাট আমাদের লক্ষ্যটা থাকবে যে আমরা 4 বছর পার্টিসিপেট করব, হারবো, বাট আমাদের একটা মেন্টালিটি গড়ে উঠবে যে আমাদের এই ধরনের প্লেয়ার টি-20-তে আমরা যাতে করে একটি সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারি। এই কথার সাথে আমি একটু অ্যাড করে দিই, আপনি যেই প্ল্যানের কথা বললেন, এই প্ল্যান নিয়েই কিন্তু এইবার নেপাল টিম তৈরি। নেপাল টিমটাকে কিন্তু এইভাবে চিন্তা করেই কিন্তু এবার নেপাল টিমটাকে সিলেকশন দেওয়া জি। তারপরেও একটু আবার অ্যাড করে থাকি, এই যে নেপাল টিম যে এখন এখানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কোয়ালিফাই করলো, এই ম্যাচগুলির CWCL কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচের পরিচালনা কিন্তু আমরা নেপালে যে করেছি। এই নামিবিয়া, নেপাল, নেদারল্যান্ড, এই 3টা টিমেরই কিন্তু আমরা CWCL-এর ম্যাচ পরিচালনা করেছি, এবং তাদের প্ল্যানিং সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আমরা উই আর সো ব্যাকডেটেড, এবং আমাদের কোনো প্ল্যানিংও ওরকম নাই যে আমরা কি করতে যাচ্ছি। আমাদের রিসোর্সেস অনেক আছে, আমাদের উই হ্যাভ এ হিউজ অ্যামাউন্ট অফ ব্যাংক ব্যালেন্স, বাট আমাদের প্রপার জায়গায় কোন জায়গাটায় আমরা একটা জানি। আমার ফাদার একটা কথা বলতেন যে অনলি দি ওয়ারার নোজ হোয়ার দি শু পিঞ্চেস। আমরা তো জানি না যে কোন জায়গাটায় আমাদের আসল জায়গাটায় আমাদের সুইটা ঢুকাইতে হবে, কোন জায়গাটায় আমরা সেলাই করতে হবে। স্টুয়ার্ট লয়ের একটা কমেন্টস আমাদের কাছে বললো যে না, বাংলাদেশের 20 বছর 25 বছরও উন্নত হবে না। বাট কেন হবে না? ও কিন্তু আমাদের থেকে আরও অনেক বেশি এক্সপিরিয়েন্স। নীতি নির্ধারকরা যে এটার পিছনে যে ওয়ার্কআউট করবে বা প্রপার জায়গায় প্রপার লোককে ওখানে যে দিবে, সেইটা কিন্তু আলটিমেটলি হচ্ছে না। সো না হলে তো আলটিমেটলি আমরা ওই একই রেজাল্টই হবে, একইভাবেই হবে, আমরা শুধু পার্টিসিপেট করতে হবো। একটা সময় দেখা যাবে যে টিম র্যাঙ্কিং যখন নিচে নামতে থাকবে, তখন আমাদের কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাইং রাউন্ড যে কত কঠিন, এটা একমাত্র ওয়েস্ট ইন্ডিজ টিম জানে। সো আমার কাছে মনে হয় যে আমাদের দেশেও টি-20 টুর্নামেন্ট হওয়া দরকার, তাতে করে হয়তো বা আমরা আরও বেশি প্লেয়ার পেতে পারি। ইট ক্যান বি ইন ইউনিভার্সিটি লেভেল, ইট ক্যান বি ইন স্কুল লেভেল, কলেজ লেভেল, তাহলে হয়তো বা কিছু প্লেয়ার। দেখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ এ গুড নাম্বার অফ ক্রিকেট প্লেয়ার ডাইরেক্টরস আছে, ওনার প্ল্যানিংটাও কিন্তু আছে। এখানে আমাদের স্কুল লেভেলে ক্রিকেটটা হয়, আমাদের স্কুল লেভেলের 2 দিনের ক্রিকেটও হচ্ছে। যদি এসপ্রি ক্রিকেটের টুর্নামেন্ট, ইয়ুথ টুর্নামেন্টে যেটা আমাদের হওয়ার দরকার, আগে যেটা হতো, এইটা কিন্তু আমাদের এখন এটা মিস হচ্ছে। এই জিনিসটা কিন্তু নাই।
আমাদের কিন্তু আগে ইয়ুথ খেলা হতো, এখন আমাদের এনসিএল হচ্ছে, বিসিএল হচ্ছে, বাট ইয়ুথ ক্রিকেট কিন্তু খেলা হচ্ছে না। এইটা যদি রেগুলার বেসে হয় এবং টুর্নামেন্ট যদি হতে থাকে, কেন আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা জিততে পারলাম, এইটার সূত্রটা যদি আপনি ধরতে পারেন তাহলেই আপনি রেজাল্টটা পাবেন। বিকজ এই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হওয়ার পিছনে, এটা পার্টিসিপেট হওয়ার আগে 43 ম্যাচেস তারা খেলেছিল, 43 ম্যাচেস, এই জন্য কিন্তু তারা ওয়ার্ল্ড কাপটা জিততে পেরেছে এবং তারপরও হাড্ডাহাড্ডি লড়াই হয়ে কিন্তু ম্যাচটা জিতেছে। এই মেন্টালিটি, প্র্যাকটিস, উইলিং টু ডু, ভালো পারফর্ম করা, গেম, এইগুলি কিন্তু সব কিছু আসে কোত্থেকে, যতগুলি আপনি ম্যাচ খেলবেন। সো আপনি ওয়ার্ল্ড কাপের আগে কয়টা ম্যাচ খেলছেন? প্র্যাকটিস ম্যাচ, অনলি 2টো ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলছেন। তারপরে কয়টা সিরিজ খেলছেন আপনি? একটা মাত্র সিরিজ খেলছেন অফিসিয়ালি। এর আগে আমরা টি-20তে কয়টা ম্যাচ খেলছি। সো এফটিপিটাও কিন্তু একটা বিরাট ব্যাপার আমাদের এখানে, যে ফিউচার ট্যুর প্ল্যানের সাথে আমাদের মিক্সড করতে হয়। আমরা কোন প্লেয়ারটাকে ন্যাশনাল টিমে ফিক্সড ওয়ানডে খেলাবো বা টেস্ট খেলাবো বা টি-20 খেলাবো, সেটাও নিয়েও আমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে। সিলেক্টররা সিলেক্ট করছে, বোর্ড তাদের ফ্যাসিলিটিস দিচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ মানি দিচ্ছে, সব কিছুই তো বোর্ড দিচ্ছে, বোর্ডকে তো আপনি দোষ দিতে পারবেন না। বোর্ড প্ল্যানিংও করে দিচ্ছে, কিন্তু আসল কাজটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে না, এটা ফাইন্ড আউট করতে হবে। ইউ আর ভেরি রাইট, যে আসলে বোর্ড দিচ্ছে, প্লেয়ার আসছে, মাঝখানে কোথায় গ্যাপটা হচ্ছে এটা আমাদের খুঁজে বের করা দরকার, হুইচ ইজ ভেরি ট্রু। রুবেন, আমরা একটু তাহলে বিশ্বকাপে ফিরি। আমরা বেশ কয়েকটি ম্যাচ দেখে ফেলেছি। প্রথম ম্যাচ কানাডা ইউএসএ খেলা হয়েছে, তারপরে ওমান নামিবিয়া নিয়ে আমরা বলতে পারি, কারণ এটা তো একটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই এর খেলা। এছাড়াও প্রতিবারই ভাগ্যের একটা কঠিন বিমাতা সুলভ আচরণ হয় ইংল্যান্ডের সাথে। হ্যাঁ, এবারও ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ড পয়েন্ট ভাগাভাগি হয়েছে। আপনার জায়গা থেকে যদি বিশ্লেষণ করেন। এখন পর্যন্ত বিশ্বকাপ যতটুকু গিয়েছে তাতে আমি এই আপনি যে 3টা ম্যাচের কথা বলেন, এই 3টা ম্যাচই আমি একটু হাইলাইট করতে চাই, এই কারণে কারণ শুরুতে ইউএসএ এবং কানাডা যে ওপেনিং ম্যাচটা খেলেছে, সেই ম্যাচেই কিন্তু রাহুল ভাই শুরুতে যেটা বলেছিল যে এবার তেমন একটা রান হচ্ছে না, কিন্তু সেই ম্যাচটাতে 190-এর উপর রান হয়েছে, একদল করেছে এবং সে আরেকদল চেজও করেছে কিন্তু। এবং সেখানে অ্যারন জোন্স, ইউএসের একজন ক্রিকেটার, মিডল অর্ডারে ব্যাটিং করে কিন্তু 10টা 6 মেরেছিল। কমেন্ট্রি প্যানেল থেকে কিন্তু খুব আলোচনা হয়েছিল অ্যারন জোন্সের সেই ব্যাটিংটা নিয়ে, যে দিস ইজ মানে আগ্রাসী ব্যাটিং, টি-20-র জন্য যেটা পারফেক্ট ব্যাটিং, সেটা কিন্তু অ্যারন জোন্সের ব্যাটিংটা সেরকম ছিল। তারপর সুপার ওভারের ম্যাচটা, মানে টি-20-তে বা ওয়ানডেতেও বলি যে সুপার ওভারে গেলে ম্যাচ যে কতটুকু আকর্ষণীয় হতে পারে, মানে নামিবিয়ার সেই ম্যাচটা কিন্তু সেরকমই হয়ে গেছে। রান কিন্তু বেশি হয়নি, 109 রান, কিন্তু শেষ বলে গিয়ে 2 রান দরকার ছিল, রান নিতে পারেনি। তারপর সেটা সুপার ওভারে, আগে যেরকম সুপার ওভারের বিভিন্ন নিয়ম পাল্টে এখন যে সুপার ওভার, এবং সেখানে আপনার নামিবিয়া 21 রান করেছিল, কিন্তু সেটাও আপনার তারা যে ধরে রাখতে পেরেছে। মানে টি-20 যে মেজাজটা, সেই মেজাজটা কিন্তু ইউএসএ এবং কানাডা, আর তারপরে নামিবিয়া এবং ওমান, ওই 2টা ম্যাচে কিন্তু মোটামুটি এবার এখন পর্যন্ত বেশ ভালো পাওয়া গিয়েছে। আরেকটা আপনি যেটা বললেন যে ব্যাড লাক ইংল্যান্ডের জন্য, বেশ কয়েকবারই আমরা দেখেছি যে ইংল্যান্ডের আসলে কেমন ভাগ্যটা খারাপ হয়। এবারও স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে তারা বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে, কিন্তু ইংল্যান্ডের জন্য নেগেটিভ পয়েন্ট। স্কটল্যান্ড যতক্ষণই ব্যাটিং করেছে, আপনার বৃষ্টির কারণে 3বার ইন্টারাক্ট হয়েছে ওই ম্যাচটাতে, 90 রান করেছে, কিন্তু উইদাউট এনি লস। পরবর্তীতে সাবধান হতে হবে। এখন পর্যন্ত আমার দৃষ্টিতে এই 3টা ম্যাচই কিন্তু হাইলাইটেড এবারের ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখলাম সেটাতে হচ্ছে যে ইংল্যান্ড টিমই কিন্তু আর্চার ফেরত আসছে, তাই না? কিন্তু তার সেই ধার কিন্তু আগেরটা নাই। আমাদের দেশে 6 নম্বর এবং 7 নম্বর প্লেয়ার আমরা কিন্তু বলি চাই না বলি, বাট কাছাকাছি যদি রিশাদের কথা বলি বা জাকিরের কথা বলি, এরা কিন্তু উঠে আসছে। সে এরকম আরও কাউকে লাগবে। যদি আপনার এখান থেকে মাহমুদুল্লাহ চলে যায়, তাহলে মাহমুদুল্লাহ জায়গায়ও এরকম কাউকে লাগবে। সো এই 3টা প্লেস আমাদের জন্য খুবই ভাইটাল, খুবই ভাইটাল। আপনার হৃদয় যা করলো, তারপরে তো হঠাৎ করে হৃদয় আবার ফর্ম হারা হয়ে যাচ্ছে, কনসিস্টেন্সি নাই। তো এই যে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে ধরে ধরে ক্রিকেটারদেরকে পজিশনগুলো ঠিক করে দেওয়া দরকার, যাতে করে কে কোথায় যাবে, কার রোল প্লেটা কী হবে। রাহুল ভাই, যদি আপনি আমাদেরকে ছোট্ট করে আপনার বলেন যে সেকেন্ড রাউন্ডে বাংলাদেশ আসছে কি না? সেকেন্ড রাউন্ড আমাদের যে গ্রুপের যে ম্যাচগুলি পড়েছে, আমাদের লাস্ট খেলাটা নেপালের সাথে, তার আগে কিন্তু আমাদের খেলা প্রথমে শ্রীলঙ্কা, দেন সাউথ আফ্রিকা, তারপরে নেদারল্যান্ড। সো আপনি এই 3টা হার্ডেল পার করাটা কিন্তু খুব ডিফিকাল্ট।
আর এক একটা শক্তিশালী, তাদেরকে যে আমরা হারাই নেই তা কিন্তু না। বাট আগে বলেছি আমাদের ড্রপ পিচের মতন খেলা, সেটা আমাদের হয়তো ভালোও হতে পারে, আমাদের হয়তো খারাপও হতে পারে। এমন হতে পারে আমরা 80 রানে অল আউট হয়েছি, বাট আমাদের ফাস্ট বলার এখন যে হারে বলিং করছে বা ব্যাটিং করছে, উইকেটের যদি কোনো রকম আমরা অ্যাডভান্টেজ পাই, এমন হতে পারে যে তাদের এরকম অল আউটও করে দিতে পারবে। আপনি প্রেডিকশন করতে পারবেন না যে বাংলাদেশ খুব খারাপ খেলবে না ভালো করবে, কিন্তু আমাদের যে ধরনের খেলার দরকার, আমাদের টি-20 দল হিসেবে কিন্তু আমরা ওই ধরনের দল না সেকেন্ড রাউন্ডে যাওয়ার মতো, টু বি অনেস্ট। সেকেন্ড রাউন্ডে যে আপনি কী করবেন, কার সাথে পড়বেন, প্রথম খেলায় হবে হয়তো পাকিস্তান, নয় ইন্ডিয়া অথবা অস্ট্রেলিয়া, এদের সাথে আমাদের পড়বে। তো তখন আপনি এদের সাথে যখন আপনি পড়বেন, তখন আপনার রেজাল্ট কী হবে, আপনার সেকেন্ড রাউন্ড থেকে আপনি বাদ পড়লেন, আপনার একটা জায়গায় ইমপ্রুভমেন্ট হবে, কোনটা জানেন, সেটা হলো যে আপনার পরের বছরের কোয়ালিফাইং রাউন্ডটা যে আপনি খেলবেন কি খেলবেন না, সেটা কিন্তু আপনি এখনও বলতে পারতেছেন না। তার জন্য কিন্তু আপনাকে আরও অনেকগুলো টুর্নামেন্ট হবে, লাস্ট কবের র্যাঙ্কিংটার উপরে নির্ভর করবে যে আপনি ওটা কোয়ালিফাই করতে পারবেন কি না। সো আমাদের যদি মাথায় ব্যাক অফ মাইন্ডে যদি আমরা চিন্তা থাকে যে না, আমরা ওইরকম একটা নেশন হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে নেক্সট ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেট করব, এখন থেকেই সেই প্রস্তুতিটা যদি আমরা নিতে পারি, তাহলে এত 23-24 বছরের একটা টেস্ট নেশন, আমি কেন আপনি আমার কাছ থেকে আমার শুনতে হবে যে আমরা সেকেন্ড রাউন্ডে যাব কি যাব না। বিং এ ক্রিকেটার, আই এম নট অ্যাকসেপ্টেবল টু টেক দিস টাইপ অফ কোশ্চেন্স, অথবা আমি ওই উত্তরও দিতে চাই না, কারণ আমি চাই যে না, আমরা বাংলাদেশ টিম আমরা ওই রকম ডোমিনেট করেই খেলবো, বিকজ এশিয়ার মধ্যে কিন্তু আমরা এমন একটা দল যে কোনো লেভেলের ক্রিকেটটাকে, এশিয়ার ক্রিকেটটাকে আমরা কিন্তু ডোমিনেট করতে পারি, এবং আমরা কিন্তু দেখিয়েছি। সো আমরা যদি ডোমিনেট করতে পারি, তাহলে আমরা কেন আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য আমাদের এত কোশ্চেন করতে হবে। এই কারণেই হচ্ছে বিকজ আমরা কিন্তু খুব জানি ব্যাক অফ মাইন্ডে যে আমাদের টি-20-র যত রকমের শক্তি, টি-20-র আদলে যে ধরনের ক্রিকেটার আমাদের তৈরি হওয়া উচিত, আমরা কিন্তু এরকম নাই, পাচ্ছি। সিম্পল অ্যাজ দ্যাট। লাস্ট কোশ্চেন, বিশ্বকাপের প্রেডিকশন। 4টা দল বলতে পারবো, বাট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন কে হবে এটা বলাটা খুব কঠিন। আপনি যদি কালকের ম্যাচে ইন্ডিয়ার ম্যাচটা যদি আপনি দেখেন, তাদের ওপেনাররাও কিন্তু স্ট্রাগল করেছে, পুল শট খেলতে যাওয়া কিন্তু অনেকের হাতে লেগেছে। সো অনেক ভালো টিম কিন্তু ঝরে যাবে। বড় বড় যখন আইসিসির টুর্নামেন্ট হয়, এখানে 2টা টিম ভেরি প্রফেশনাল খেলা খেলে, এক হলো ইন্ডিয়া আর 2 হলো অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকেও কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। এখানে যে জিনিসটা হবে সেটা হলো যে এখানে অলরাউন্ডিং পারফর্মার যারা আছে, তাদের কিন্তু সবথেকে বেশি পসিবল থাকবে এখানে, এবং সেটার জন্য কিন্তু ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ইজ দি বেস্ট ওয়ে। তাদের গ্লেন ম্যাক্সওয়েল কখন কোন সময় করবে, ইউ নেভার নো। ক্যাপ্টেন্স লিডিং দ্য ফ্রন্ট, এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলে আপনার ড্রেসিং রুমে। সে রোহিত শর্মা ইজ ওয়ান অফ দি এক্সাম্পল সেট করতে পারি আমরা আপনাকে, যে লিডিং ফ্রম দি ফ্রন্ট, নিজে রান করছে, টিমটাকে ভালো করার জন্য চেষ্টা করছে। সো আমাদের কিন্তু আলটিমেটলি ক্যাপ্টেন শান্ত, তার যে রোলটা সে প্লে যতটুকু করার দরকার, সেই রোলটা কিন্তু সে এখন পর্যন্ত প্লে করতে পারছে না, যদিও তার হি হ্যাজ এ ভেরি গুড ফিউচার, বাট তাকেও মাইন্ড সেট আপটা করতে হবে। নন পারফর্মার বা পারফর্মার তার ভোকাল হইতে হবে, তাকে আপনাকে বলতে হবে যে আমার এই প্লেয়ারটাকে দরকার, একে দরকার, একে আমার দরকার না। ম্যানেজমেন্ট যেটা বললো যে না একে নিয়ে খেলতে হবে, আলটিমেটলি দোষারোপ কিন্তু সবাই কিন্তু দেখবে শান্ত ইজ এ ক্যাপ্টেন্সি করছে। বাট এই জায়গাটায় ডিফারেন্সটা হয় যে তামিম ক্যান ডিবেট, এটা করতে পারে, মাশরাফি করতো, এই জিনিসটা করতে পারতো, এবং এই জন্য হাবিবুল বাশার সুমন করতে পারতো। এই জায়গাটায় দেখে আপনি দেখবেন যে এই 3টা ক্যাপ্টেনের আন্ডারে যতদিন বাংলাদেশ খেলেছে, বাংলাদেশ কিন্তু অ্যাটলিস্ট নক দিয়েছে নেশনকে যে না উই আর কামিং। তো এখানে আমাদের একটু সময় দিতে হবে। এখন সময়টা আপনি আরো কত নেবেন সেটা হলো সব থেকে বড় ব্যাপার, যে আমাদের কাছে ইটস এ গুড নাম্বার অফ রিসোর্সেস আমাদের আছে, আমাদের উইকেটও তৈরি হচ্ছে, আমাদের ভালো কোচেস আছে, আমাদের ভালো এখন আম্পায়ার ডিপার্টমেন্টটা আম্পায়ারিংও করছে। তো আমাদের ক্রিকেটারও যদি সেই সাথে সাথে আমাদের রেসপন্সিবিলিটি নিতে পারে যে আমরা ফিউচার একটা ভালো একটা টিম গঠন করতে পারবো, মানে টি-20 টিম, সেক্ষেত্রে আমাদের আসলে অনেক কিছু ওয়ার্কআউটের ব্যাপার আছে আর কি। রুবেন, আপনার প্রেডিকশন কি বলে? রাহুল ভাই যেটা শুরুতে বলেছে যে এবার উইকেটের কন্ডিশন বলি বা ওয়েদার কন্ডিশন বলি, ওইসব দিক দিয়ে বিচার করে কিন্তু
কোনো ছোট দল যদি আপনার সেকেন্ড রাউন্ড থেকে টপকে সেমিফাইনাল পর্যন্ত চলে যায় আমি কিন্তু মানে অবাক হব না। সুতরাং প্রেডিকশন করাটা এবার খুব কষ্টকর এখন পর্যন্ত, কারণ আমি অ্যাটলিস্ট ফার্স্ট রাউন্ডের হাফ শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবো, তাহলে হয়তো বা বোঝা যাবে। বা এমন হতে পারে যে ইউএসএ থেকে খেলাটা যদি সম্পূর্ণ ইয়েতে চলে যাবে, যখন ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন দেশে চলে যাবে, তখন হয়তো বা একটা ধারণা করা যেতে পারে যে এই টিমগুলো, কারণ ইউএসএর আয়োজন নিয়েও এবার শুরু থেকেই কোশ্চেন আছে যে তারা ঠিকমতো প্র্যাকটিস ফ্যাসিলিটিস দিতে পারছে না ঠিকমতো, আবার টিম হোটেলগুলো নাই। তারপর আপনার উইকেট খুবই আনইভেন বাউন্স, ইভেন বিশেষ করে ড্রপিং পিচ যেটা নিউ ইয়র্কে আছে, যারাই খেলছে তারাই কিন্তু ভুগছে। বাংলাদেশেরও খেলা আছে সেখানে সাউথ আফ্রিকার এগেনস্টে, এবং এই সাউথ আফ্রিকা কিন্তু শ্রীলঙ্কাকে ৭৭ রানে অল আউট করেছিল সেই পিচই। বাংলাদেশের কতটুকু বলবো যে খবর আছে সেই ম্যাচটাতে, দেখা যাক। মানে এইসব আনইভেন উইকেটে খেলে আসলে কোন টিমটা কতটুকু পারফর্ম করতে পারবে এবং সেটা কতটুকু তারা কন্টিনিউ হবে, সেটা আসলে ওয়েস্ট ইন্ডিজের যে বিভিন্ন দেশগুলোতে খেলা আছে, সেন্ট লুসিয়া, আপনার বার্বাডোস, ওইখানে যে খেলাগুলো আছে তার উপরেই আসলে ডিপেন্ড করবে কে কোন 4টা দল আপনার শেষ পর্যন্ত সেমিফাইনাল এবং ফাইনাল তারপরে যাবে আর কি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আশা করি পরের পর্বগুলোতেও আমরা আরও বেটার কিছু নিয়ে কথা বলতে পারবো। আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের দুজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনলাম টি-20 নিয়ে, বিশ্বকাপ নিয়ে এবং আমাদের অ্যানালাইসিস এবং কথাবার্তা, এবং আমরা সবাই মিলেই আসলে আশা করতে চাই, আমি রাহুল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, যে আমাদের দেশের ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ আছে। আশা করি সব কিছু ঠিকঠাক মতো চলবে এবং আমাদের দেশের ক্রিকেটের পতাকাটা সারা পৃথিবীতে উঠবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এনিগমা টিভির সাথেই থাকবেন।